ম্যাস হচ্ছে গ্র্যাভিটি তৈরি করে, যার ম্যাস যত বেশি সেখানে গ্র্যাভিটির মাত্রা তত বাড়বে। ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় তখন সে কম্প্রেসড হয়, মানে একটা স্টারের যত এনার্জি থাকে, যত ম্যাস থাকে, সে একটা জায়গায় যায় এবং যত বেশি সে কম্প্রেসড হয় তত বেশি তার ম্যাস বাড়তে থাকে, এবং এই ম্যাস বৃদ্ধিটাই গ্র্যাভিটিটাকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যায়। এভাবেই ব্ল্যাক হোলের শুরু হয়। লাইটও কার্ভ স্পেস টাইমের যে জিওডিসি সেটি মেনে চলে, অর্থাৎ কোনো ম্যাসিভ অবজেক্টের পাশ দিয়ে লাইট গেলে সেই লাইট যাওয়ার পথটিও বেঁকে যায়, অর্থাৎ লাইটও বাঁকা পথ অনুসরণ করে। যেমন পৃথিবীর পাশ থেকে যেদিকে আলো যায় সে আলোটি বেঁকে যাবে, সূর্যের পাশ থেকে কোনো আলো আসলে, আলো গেলে সেই আলোটি আরো বেশি বেঁকে যাবে, কারণ সূর্যের ভর আরো বেশি। 1919 সালে সোলার এক্লিপস অবজারভেশনে অ্যাস্ট্রোনমার্স প্রথম এটি এক্সপেরিমেন্টালি অবজার্ভ করেন এবং সূর্যের কাছ থেকে আসা ডিস্ট্যান্ট স্টারস এর লাইট বেন্ড হয় স্টারগুলো অ্যাপারেন্ট পজিশনের থেকে সামান্য ডিসপ্লেস দেখা যায়। সেখানে যে কোনো বস্তুর বিকৃত রূপ দেখা যায়, যা আমাদের যথেষ্ট আনন্দ দিতে সক্ষম। এখন টেলিস্কোপের মাধ্যমে যখন আমরা মহাকাশকে দেখি, তখন কিন্তু প্রতিদিনকার অভিজ্ঞতার মতো সহজ সরল চিত্র দেখা যায় না। সেখানে দেখা যায় বিভিন্ন মাত্রার বিকৃতি, অনেকটা ফান মিররের মতো। তবে এই বিকৃত চিত্র কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিকৃত চিত্র দেখার কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং। গ্র্যাভিটেশনাল লেন্সিং এমন একটি প্রাকৃতিক ঘটনা যা অনেক দূরের গ্যালাক্সির বিবর্ধিত এবং উজ্জ্বল চিত্র তৈরি করে। সুতরাং গ্র্যাভিটেশনাল লেন্সিং হচ্ছে প্রকৃতির তৈরি উত্তল লেন্স, যা দূরের বস্তুকে কাছ থেকে বড় করে দেখার সুযোগ করে দেয়। এমনকি এই গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মাধ্যমে ডার্ক ম্যাটারের ধারণা পাওয়া যায়। সাধারণভাবে উত্তল লেন্সে কি ঘটে? সমান্তরালে আসা আলোক রশ্মি বেঁকে গিয়ে একটি বিন্দুতে মিলিত হয়, যাকে বলে ফোকাস পয়েন্ট। এই ফোকাস পয়েন্টে চোখ রাখলে যে বস্তু থেকে আলো আসছে তাকে বড় করে দেখায়, কারণ আমাদের চোখ বস্তু থেকে আসা আলোকে সরল রেখায় দেখে, ফলে লক্ষ্য বস্তুকে বিবর্ধিত দেখায় বা বড় দেখায়। এখান থেকে বলা যায় কোনো বস্তু থেকে আলো আসার পথে বেঁকে গেলে তার বিবর্ধিত চিত্র দেখা যাবে। এখন গ্র্যাভিটেশনাল লেন্স কিভাবে তৈরি হয় তা বলা যাক। আমরা জানি আলো সবসময় স্ট্রেট লাইন অর্থাৎ সোজা পথে ট্রাভেল করে, অর্থাৎ সবচেয়ে ছোট পথে ট্রাভেল করে। এখন আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব মতে ভরের কারণে স্পেস টাইমে বক্রতা তৈরি হয়। এই বক্রতার ফলে সরল রেখায় যে সবচেয়ে ছোট পথ, এই বিষয়টি আর থাকে না। যেমন আপনি যদি পৃথিবীতে সরল রেখা বরাবর হাঁটতে থাকেন, তবে শেষ পর্যন্ত দেখা যাবে আপনি আগের বিন্দুতে এসে পৌঁছেছেন, অর্থাৎ সরল পথটি একটি বৃত্তের আকার ধারণ করছে। ভরের কারণে স্পেস বেঁকে যাওয়ার ফলে স্পেসও ঠিক এরকম আচরণ করবে। ভরের কারণে যখন স্পেস বেঁকে যায়, তখন আলো এক স্থান থেকে অন্য স্থানে যাবার ক্ষেত্রে সবচেয়ে ছোট পথটি বেঁকে যায়। সুতরাং এক স্থান থেকে অন্য স্থানে যাবার ক্ষেত্রে সরল রেখা সবসময় সবচেয়ে ছোট পথ নয়। এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। যাই হোক, আলো যখন কোনো ভারী বস্তুকে অতিক্রম করে, তখন ওই ভারী বস্তুর ফলে স্পেসে যে বক্রতা তৈরি হয়, তার ফলে আলোর গতিপথ বেঁকে যায়। তখন সেই ক্ষেত্রে উত্তল লেন্সের মতো ইফেক্ট দেখা যায়, যাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম 1912 সালে মহাকাশে গ্র্যাভিটেশনাল লেন্সিং ঘটার বিষয়টি উল্লেখ করেন। বর্তমানে গ্র্যাভিটেশনাল লেন্সিং অ্যাস্ট্রোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল, এবং এর মাধ্যমে ডিস্ট্যান্ট গ্যালাক্সির যে মাল্টিপল ইমেজ সেটি ধারণ করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে রিং শেপ স্ট্রাকচার পর্যন্ত দূরের গ্যালাক্সি বা স্টারগুলো ধারণ করা সম্ভব হয়েছে। Black holes are among the most fascinating objects in our universe, so the most mysterious. বস্তুর ভরের কারণে গ্র্যাভিটির প্রভাবে যে সবকিছু বেঁকে যাওয়ার এবং আলো পর্যন্ত বেঁকে যাওয়ার সব থেকে এক্সট্রিম উদাহরণ হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলস আর দ্য মোস্ট এক্সট্রিম এক্সাম্পলস অফ কার্ভড স্পেস টাইম, এবং ব্ল্যাক হোল হলো কার্ভড স্পেস টাইমের সবচেয়ে এক্সট্রিম উদাহরণ, এবং এটি এমন একটি উদাহরণ যে এই ব্ল্যাক হোল থেকে কোনো কিছুই আর বের হয়ে আসতে পারে, অর্থাৎ বস্তুর ভর সেখানে এমন একটি অবস্থায় পৌঁছায় যে যেই ভরের মাধ্যমে কোনো কিছুই আর সেখান থেকে বের হয়ে আসতে পারে, মানে বাঁকা পথটা এমন অবস্থার দিকে চলে যায়। আমরা জানি যে গ্র্যাভিটি আসলে একটা জিওডেসিক বা কার্ভেচার অফ স্পেস এন্ড টাইম, এবং যে কোনো ভরযুক্ত বস্তুই এই গ্র্যাভিটি তৈরি করে। ভর যত বেশি হবে এই কার্ভেচারটা বা ঢালের পরিমাণটা তত বেশি হবে, এবং ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই ঢালটা
এতটাই বেশি হয়ে যায় যে এখান থেকে আর উঠে আসা সম্ভব হয় না। এটা অনেকটা পাহাড়ের মতো, এমনকি লাইটও সেখান থেকে আর বের হতে পারে না। আর যে বাউন্ডারি পার হলে আর ফিরে আসা সম্ভব নয় সেটিকেই বলা হয় ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন। একবার ইভেন্ট হরাইজন অতিক্রম করলে স্পেস টাইমের সব পসিবল পথ বা জিওডিসিক ইনওয়ার্ড ডিরেকশনে যায়, অর্থাৎ কেন্দ্রের দিকে যায়, ফলে বের হওয়ার আর কোনো পথ থাকে না। ব্ল্যাক হোল যে কোনো স্টারকে গ্রাস করে ফেলতে পারে। ব্ল্যাক হোলে রয়েছে পাওয়ারফুল জেট যা ম্যাটারকে প্রায় আলোর বেগে দূরে নিক্ষেপ করে। ব্ল্যাক হোলের প্রথম ধারণা আসে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে, যা ওই সময়ের জন্য ছিল একটি গাণিতিক ধাঁধা। ব্ল্যাক হোলের মতো জিনিস বাস্তবে এক্সিস্ট করতে পারে, আলবার্ট আইনস্টাইন কখনোই তা মেনে নিতে পারেননি। বহু বছর যাবৎ মানুষ বিশ্বাস করতে চায়নি যে ব্ল্যাক হোলের মতো কিছু থাকতে পারে, কারণ ব্ল্যাক হোল হচ্ছে এমন একটি ধারণা যা দেখা যায় না, যেখানে ফিজিক্সের কোনো সূত্র কাজ করে না, যেখানে যে কোনো বস্তু চিরতরে হারিয়ে যায়। তবে সাথে সাথে আমরা জেনেছি ব্ল্যাক হোল বাস্তবে এক্সিস্ট করে। কিন্তু এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর আসলে কি? আমরা কিভাবে ব্ল্যাক হোলের অস্তিত্ব যে রয়েছে তা নিশ্চিত হয়েছি? কিভাবে ব্ল্যাক হোল কিংবা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হয় এবং আমাদের উপর ব্ল্যাক হোলের কি প্রভাব রয়েছে? সূর্যের নিউক্লিয়ার ফিউশন থেকে সৃষ্ট ভিতরের দিকে ঠেলে দেওয়া শক্তির কারণে একটি নক্ষত্র নিজেকে ধসে পড়া থেকে বাঁচিয়ে রাখে, এবং যতদিন নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন, হিলিয়াম বা আরো ভারী মৌলিক ফিউশন চলতে থাকে ততদিন এই চাপ নক্ষত্রকে ভেঙে পড়তে দেয় না। কিন্তু একসময় একটি বৃহৎ নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যায় এবং ফিউশন বন্ধ হয়ে যায়, আর সেই বহির্মুখী চাপও হারিয়ে যায়। তখন মহাকর্ষ জয়ী হয় এবং নক্ষত্রটি ভেঙে পড়তে শুরু করে। যদি নক্ষত্রটি যথেষ্ট ভার যুক্ত হয়, ভর বেশি থাকে, অন্তত আমাদের সূর্যের প্রায় 20 গুণ বা তার বেশি, তাহলে এই ধস থামে না। পুরো নক্ষত্রটি সংকুচিত হয়ে অসীমভাবে ক্ষুদ্র একটি বিন্দুতে পরিণত হয়। কার্ল শোয়ারশিল্ড ম্যাথমেটিক্যালি দেখান যে বিশাল ভরের কোনো বস্তু, যেমন একটি তারার সম্পূর্ণ ভরকে যদি একটি সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসা হয়, তবে স্পেস টাইমের বক্রতা হবে এক্সট্রিম, এবং এই এক্সট্রিম স্থানকালের বক্রতার একটি নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করলে যে কোনো বস্তু, এমনকি আলো, অদৃশ্য হয়ে যায়, সময় স্থির হয়ে যায়। অর্থাৎ যে কোনো ভরের বস্তুকে যদি যথেষ্ট ক্ষুদ্র স্পেসে কম্প্রেস করা যায়, তবে সেখানে এমন কিছু একটা তৈরি হবে যাকে আমরা বর্তমানে ব্ল্যাক হোল বলি, এবং যেই সীমারেখা অতিক্রম করলে কোনো বস্তু আর ফিরে আসবে না তাকে আমরা ইভেন্ট হরাইজন বলি। এখানে মজার বিষয় হচ্ছে, যার থিওরি ব্ল্যাক হোলের মতো কিছু একটা প্রিডিক্ট করছিল, সেই আলবার্ট আইনস্টাইন নিজে বিশ্বাস করতে পারেননি যে বাস্তবে এমন কিছু থাকতে পারে। তাহলে সূর্যের প্রায় 20 গুণ বা তার বেশি ভরযুক্ত তারা বা নক্ষত্র শেষ পর্যায়ে যে ব্ল্যাক হোলে পরিণত হয়। এই ব্ল্যাক হোলের চারপাশে থাকে ইভেন্ট হরাইজন। The size of the event horizon depends on the mass, and for a black hole with the mass of our stars, the event horizons would be around approximately 2 miles. অর্থাৎ আমাদের সূর্যের ভরের কোন একটি ব্ল্যাক হোলের যদি ইভেন্ট হরাইজন পেতাম, তাহলে সেটা 3 কিলোমিটার ব্যাসার্ধের হতো, যদিও সূর্যের ভরের কোনো নক্ষত্র আসলে ব্ল্যাক হোলে পরিণত হবে না। এবং এই রেডিয়াস বা ব্যাসটি শোয়ারশিল্ড আবিষ্কার করেছিলেন, এবং কার্ল শোয়ারশিল্ড who calculated it in 1916, just month after Einstein published General Relativity. And for a black hole with 10 solar masses, the radius would be roughly 30 kilometers or 19 miles. এমন বস্তুর অস্তিত্ব রয়েছে তা আমরা কিভাবে নিশ্চিত হলাম? মনে করুন, মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুবই হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ চলছে। আপনি স্টেডিয়ামের বাইরে রয়েছেন। এখন আপনি স্টেডিয়ামের বাইরের দৃশ্য, অর্থাৎ মানুষের ব্যস্ততা এবং কর্মকাণ্ডের মাধ্যমে সহজেই অনুমান করতে পারবেন যে স্টেডিয়ামের ভেতরে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ চলছে। ঠিক তেমনই ব্ল্যাক হোল সরাসরি দেখা না গেলেও ব্ল্যাক হোলের আশেপাশের পরিবেশ থেকে সহজেই ওই স্থানে যে ব্ল্যাক হোল রয়েছে তা অনুমান করা যায়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুবই ছোট একটি অংশ, মাত্র 0.0035% আমরা খালি চোখে দেখতে পাই। এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে যদি আমরা পদ্মা সেতুর মতো দীর্ঘ মনে করি, তবে এই সেতুর মাত্র 21 সেন্টিমিটার আমরা খালি চোখে দেখতে পাই। এই স্পেকট্রামের এইদিকে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এবং এইদিকে রয়েছে আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। 1931 সালের পর রেডিও ওয়েভ এবং এক্স রে জ্যোতির্বিজ্ঞানে ডিপ স্পেস দেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে, কিন্তু তখনও ব্ল্যাক হোল সম্পৃক্ত কোনো কিছুই লক্ষ্য করেননি। তবে তারা ডিপ স্পেসে অনেকগুলো উচ্চ শক্তি সম্পন্ন এক্স রে উৎস দেখতে পান।
অবশেষে 1970 সালে পল মার্ডিন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। আমরা আকাশে যত তারা দেখি তাদের প্রায় অর্ধেক হচ্ছে বাইনারি স্টার। দুইটি স্টার গ্র্যাভিটির কারণে যুক্ত থেকে ঘুরতে থাকলে তাদেরকে বাইনারি স্টার বলে। পল মার্ডিন দেখতে পান আকাশের একটি নির্দিষ্ট দিকে বাইনারি স্টারের মধ্যে একটি মাত্র তারা দেখা যাচ্ছে, অন্য তারাটি দেখা যাচ্ছে না। অন্য তারাটির স্থান থেকে শুধু এক্স রে নির্গত হচ্ছে। তখন পল মার্ডিন এই ইনভিজিবল বস্তু যা থেকে এক্স রে নির্গত হচ্ছে তার ভর নির্ণয় করার ক্ষেত্রে একটি খসড়া হিসেব করেন। যদি এই ইনভিজিবল বস্তুর ভর সূর্যের ভরের 3 গুণ হয় তবে ওই বস্তুটি অবশ্যই ব্ল্যাক হোল। পল মার্ডিন খসড়া হিসেব করে দেখেন ওই অদৃশ্য বস্তুর ভর সূর্যের ভরের প্রায় 5 থেকে 6 গুণ। তখন তিনি এই বিষয়টি নিয়ে একটি পেপার পাবলিশ করেন এবং দাবি করেন এটি সম্ভবত একটি ব্ল্যাক হোল। কিন্তু তখনও বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না যে পল মার্ডিন যেটাকে ব্ল্যাক হোল বলছেন তা আসলেই ব্ল্যাক হোল কিনা। বিষয়টি নিশ্চিত হবার জন্য পরবর্তী আরো 20 বছরের মতো সময় লাগে, কারণ ওই ইনভিজিবল বস্তুর সঠিক ভর নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিকভাবে দূরত্ব নির্ণয় করা। যে কোনো মহাজাগতিক বস্তুর দূরত্ব জানা থাকলে 1600 বছর আগে জোহান কেপলারের দেওয়া ব্যবহার করে সঠিকভাবে ভর নির্ণয় করা সম্ভব। অবশেষে 1990 সালে প্যারালাক্স পদ্ধতি ব্যবহার করে ওই ইনভিজিবল বস্তুর দূরত্ব পাওয়া যায় 6000 লাইট ইয়ার, এবং তা থেকে হিসেব করে দেখা যায় ওই ইনভিজিবল বস্তুর ভর সূর্যের ভরের প্রায় 15 গুণ, এবং এটিই হচ্ছে মানুষের ডিটেক্ট করা প্রথম ব্ল্যাক হোল। তাহলে সিগন্যাক্স X1 হচ্ছে প্রথম আবিষ্কৃত ব্ল্যাক হোল। এরপরে আরো অনেক ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে আমাদের যে মিল্কি ওয়ে সেখানে এবং মিল্কি ওয়ের বাইরে। আমাদের মিল্কি ওয়ের মাঝখানে রয়েছে, সেন্টারে রয়েছে স্যাজিটেরিয়াস। এই স্যাজিটেরিয়াস X হচ্ছে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। সাধারণত ব্ল্যাক হোল 4 ধরনের ধরা হয়: স্টেলার, ইন্টারমিডিয়েট ম্যাস, সুপারম্যাসিভ আর তাত্ত্বিক প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল। আবিষ্কারের কথা যদি বলি, 1776 সালে জন মিশেল ধারণা দেন, 1915 সালে আইনস্টাইনের তত্ত্ব, 1916 সালে শোর্ডশিল্ডের গাণিতিক সমাধান, পরে পর্যবেক্ষণের প্রমাণ। 1966 সালে জন হুইলার ব্ল্যাক হোল নামটি জনপ্রিয় করেন। 1971 সালে সিগনাস X1 শক্তিশালী ব্ল্যাক হোল প্রার্থী হিসেবে স্বীকৃতি পায়। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথম ব্ল্যাক হোলের ছায়ার ছবি প্রকাশ করে। 2022 সালে আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস A স্টারের প্রথম ছবি প্রকাশ করে। অর্থাৎ তত্ত্ব থেকে শুরু হয়ে পর্যবেক্ষণ আর শেষ পর্যন্ত ইমেজিং পর্যন্ত একটা লম্বা পথ পেরিয়েছে। অপরিহার্য নয়। বড় গ্যালাক্সির ক্ষেত্রে কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সাধারণত থাকে বলে শক্ত প্রমাণ আছে, কিন্তু সব গ্যালাক্সির জন্য এটা বলা যায় না। বিশেষ করে ছোট বা ডোয়ার্ফ গ্যালাক্সিতে সবসময় কেন্দ্রীয় ব্ল্যাক হোল থাকে এমন নয়। কিছু ডোয়ার্ফ গ্যালাক্সিতে ব্ল্যাক হোল পাওয়া গেছে, কিছুতে এখনো মেলেনি। তাই প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে ব্ল্যাক হোল থাকা বাধ্যতামূলক এরকম কোনো কঠোর নিয়ম নেই। এই নিয়ে এখনো গবেষণা চলছে। তবেই ব্ল্যাক হোলের মধ্যে স্পেস টাইমের বক্রতার কারণে সবকিছু যে পতিত হয় এবং আলো সহ যে কোনো কিছু, যে কোনো গ্যাস, যে কোনো বস্তু ইভেন্ট হরাইজনের ভিতরে প্রবেশ করলে সেটা এর ভিতরে প্রবেশ করতে বাধ্য থাকবে। তার নাম স্যাজিটেরিয়াস A। এটার ভর সূর্যের প্রায় 23 লাখ গুণ, আর এটা এখনো বেশ শান্ত, খুব বেশি খায় না বলে আলোকিতও কম। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে এটা মাঝে মাঝে ফ্লেয়ার করে, আর এর থেকে একটা হট উইন্ড বেরোচ্ছে, যেটা বিজ্ঞানীরা অনেক দিন ধরে খুঁজছিলেন। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের ছবি থেকেও আমরা এর ছায়া দেখেছি। সব মিলিয়ে এখনো ব্ল্যাক হোলই বলে ধরা হয়। তবে কিছু নতুন থিওরি বলছে হয়তো ডার্ক ম্যাটারের ঘন ক্লাম্পও হতে পারে, যদিও এটা এখনো বিতর্কিত। মিল্কি ওয়ের গ্যালাক্সি থেকে একটাই মানে স্যাজিটেরিয়াস X-ই শুধু আবিষ্কার হয়েছে, আর কোনো ব্ল্যাক হোল নাই। স্যাজিটেরিয়াসে হলো আমাদের গ্যালাক্সির একমাত্র সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যেটা গ্যালাক্সির কেন্দ্রে আছে। ড্যাশ কোটির মতো স্টেলার ব্ল্যাক হোল থাকতে পারে, যার বেশিরভাগই নীরব, অদৃশ্য আর কেবল আশেপাশের তারাদের ওপর গ্র্যাভিটির প্রভাব দেখেই বোঝা যায়। সব মিলিয়ে অনেকগুলো বিচ্ছিন্ন স্টেলার ব্ল্যাক হোল আর কেন্দ্রের একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, এই হচ্ছে মিল্কি ওয়ে ছবি। না, আলোর গতি বদলায় না। আলো সবসময় লোকাল ভাবে নিজের গতি সিতেই চলে, কিন্তু ব্ল্যাক হোল স্পেস টাইমকে এমন বাঁকিয়ে দেয় যে আলোর পথ বেঁকে যায়। ইভেন্ট হরাইজনের ভেতরে আলোর সব ভবিষ্যৎ দিকের পথ কেন্দ্রের দিকে নিয়ে যায়, তাই আলো আর বাইরে বেরোতে পারে না। স্পিনিং ব্ল্যাক হোলের ক্ষেত্রে ফ্রেম ড্র্যাগিং হয়, মানে পাশের স্পেস টাইমও কিছুটা ঘুরে যায়, কিন্তু তাতেও আলোর স্থানীয় গতি সি থাকে, শুধু পথটা বাঁকায়। গতি কমে বাড়ে না, বদলায় পথের দিশা, শক্তি বা ফ্রিকোয়েন্সি নয়।
But once the light cross the event horizon, then what happened to light? Do we have any idea? তত্ত্ব অনুযায়ী আলোর গতি সি থাকে, কমে না। কিন্তু ইভেন্ট হরাইজনের ভেতরে আমরা সরাসরি কোনো তথ্য পাই না, কারণ সেখান থেকে আলো বা কোনো সংকেত বাইরে আসতে পারে না। ভেতরে একেবারে কি ঘটে সেটা কোনো তাত্ত্বিক মডেলের ওপর নির্ভর করে, সরাসরি পর্যবেক্ষণ সম্ভব নয়। রিলেটিভ কাছে আসলে আমাদের তত্ত্ব আর ভেঙে পড়ে, সেখানে কোয়ান্টাম গ্র্যাভিটির পূর্ণাঙ্গ তত্ত্ব এখনো নেই, তাই নিশ্চিত করে বলা যায় না ওই একেবারে ভেতরে কি ঘটে। তবে ইভেন্ট হরাইজনের বাইরে আলোর গতি অপরিবর্তিত, বদলায় না। মোটামুটি ঠিক, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। জেনারেল রিলেটিভিটির হিসাবে ব্ল্যাক হোল যত বড় হবে, ইভেন্ট হরাইজন থেকে সিঙ্গুলারিটি পর্যন্ত পথ সাধারণত তত দীর্ঘ। কিন্তু এটা তোমার দৃষ্টিকোণ থেকে নয়, বাইরে থেকে দেখলে মনে হবে তুমি ইভেন্ট হরাইজন পারই করতে পারছো না। কিন্তু তুমি নিজে যদি ব্ল্যাক হোলে পড়ে যাও, তোমার নিজের সময় অনুযায়ী সীমিত সময়ের মধ্যে হরাইজন পার হয়ে সিঙ্গুলারিটির দিকে এগোবে। ছোট ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজনের কাছেই জোয়ারজাতার বল খুব প্রবল হতে পারে, সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে সেই বল অনেক কম হতে পারে। কিন্তু আসল জিনিসটা হলো, ব্ল্যাক হোলের ভেতরে দূরত্ব ধারণাটা আমাদের দৈনন্দিন জ্যামিতির মতো কাজ করে না। স্পেস টাইমের বক্রজ্যামিতির মধ্যে পথ আমাদের সাধারণ ইউক্লিডিয়ান ধারণার মতো সরল নয়। তাই বলা ভালো, ব্ল্যাক হোল যত বড়, ভেতরে যাওয়ার যাত্রা ততটাই দীর্ঘ হিসাবে কল্পনা করা হয়। একটা ভুল ধারণা ক্লিয়ার করি, ইভেন্ট হরাইজনের পরে ফিজিক্স কাজ করে না, এটা ঠিক নয়। জেনারেল রিলেটিভিটি ইভেন্ট হরাইজনের ভেতরেও কাজ করে, শুধু সিঙ্গুলারিটির খুব কাছে আমাদের তত্ত্ব ভেঙে পড়ে। তুমি যদি ইভেন্ট হরাইজন পেরিয়ে পড়ে যাও, ফ্রি ফল, তোমার আশেপাশে লোকাল অবজারভার তোমাকে আলোর চেয়ে দ্রুত যেতে কখনো দেখবেই না। তুমি বা অন্য যে কেউ লোকালি মাপলে আলোর গতি সব সময় সি থাকবে। স্পিড কথাটা এখানে একটু বিভ্রান্তিকর, কারণ এটা কিভাবে মাপছো তার উপর নির্ভর করে। কিন্তু লোকালভাবে কোনো ভরযুক্ত জিনিস আলোর বেগ ছাড়াই বা অতিক্রম করে যেতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরে আলো সি বেগেই চলে, কিন্তু স্পেস টাইমের জ্যামিতি এমন যে সব ভবিষ্যৎ পথই সিঙ্গুলারিটির দিকে ইশারা করে। তাই ইভেন্ট হরাইজন পার হলে আর বাইরে ফেরা সম্ভব নয়। দুইটা বিষয় আলাদা করা দরকার। প্রথমত, তুমি যে স্ট্রেচ হওয়ার কথা বলছো, এটাকে স্প্যাগেটিফিকেশন বলে। এটা টিডাল ফোর্সের জন্য হয়, কিন্তু সব ব্ল্যাক হোলে একরকম নয়। স্টেলার ম্যাস ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজনের কাছেই টিডাল ফোর্স এত বেশি যে ওখানেই ভেঙে পড়ে, কিন্তু সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজন পার হওয়ার সময় হয়তো কিছুই টের পাবে না। আলো লোকালি সবসময় সি থাকে, বদলায় আলোর পথ আর স্পেস টাইমের জ্যামিতি। সিঙ্গুলারিটির একেবারে কাছে কি ঘটে আমরা এখনো নিশ্চিত নই, কারণ সেখানে আমাদের তত্ত্ব নির্ভরযোগ্য ফল দেয় না, আর কোয়ান্টাম গ্র্যাভিটির পূর্ণাঙ্গ তত্ত্ব এখনো নেই। তাই ইভেন্ট হরাইজন থেকে সিঙ্গুলারিটির পথে আমরা বলি আলোর গতি সি থাকে, কিন্তু ভেতরের একেবারে কেন্দ্রের কাছে কি ঘটে সেটি এখনো উন্মুক্ত প্রশ্ন। সেখানে কোয়ান্টাম গ্র্যাভিটির একটা পূর্ণাঙ্গ তত্ত্ব দরকার। ফ্রি ফলের প্রসঙ্গে আলোর গতি অতিক্রম করা যায় না, সবকিছুই লোকালভাবে সি থাকে, শুধু পথ আর জ্যামিতি বদলায়। তাই স্ট্রেচিং বা টাইডাল ফোর্স নিয়ে সাবধান থাকতে হয়, কিন্তু আলোর বেগ কখনোই অতিক্রম করা যায় না। এটাই বর্তমান পদার্থবিজ্ঞানের সীমা। ঠিক আছে, আলোর ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে সি থাকে, কিন্তু অন্য কোনো বস্তু যেটা আলোর বেগে নেই বা ম্যাসযুক্ত বস্তু যদি ওর মধ্যে পড়ে, তাহলে তো তার স্পিডটা বাড়বে। ইভেন্ট হরাইজন ক্রস করার পরে এটা বাড়তে থাকবে, রাইট? এক্সেলারেশন হওয়ার কথা। স্পিডটা এক্সেলারেট করবে কিনা? এই অর্থে ঠিক, ইভেন্ট হরাইজন পার হলেও ফ্রি ফল অবস্থায় ভরযুক্ত বস্তু ত্বরিত হতে থাকে, কিন্তু লোকাল মাপে আলোর বেগ সি কখনো অতিক্রম করে না। মানে সেক্ষেত্রে বাইরে তোমার হোক বা ম্যাসযুক্ত ভেতরে। বস্তু সাধারণ গ্র্যাভিটির যে থিওরি সেটাই ফলো করে। মানে ম্যাসযুক্ত বস্তুর কাছে যত আরেকটা কম ম্যাসযুক্ত বস্তু আসে, তত তার স্পিড বাড়ে। পৃথিবীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য, তাই না? কেউ যদি স্পেস থেকে পৃথিবীতে পতিত হয়, যত বেশি সে মাটির কাছে আসবে তত তার স্পিড এক্সেলারেট করবে। সেই অর্থে ইভেন্ট হরাইজনের মধ্যে একই নিয়ম ফলো করবে। হ্যাঁ, ওটামুটি ঠিক ধারণা। ব্ল্যাক হোলের ক্ষেত্রে সাধারণ নিউটনীয় ভাবনা নয়, জেনারেল রিলেটিভিটি দিয়ে দেখতে হয়। ফ্রি ফল করলে তুমি ইভেন্ট হরাইজন পার হওয়ার পরেও পড়তেই থাকবে, কোনো অদৃশ্য দেওয়াল নেই। কিন্তু একবার ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে গেলে আর কোনো রকেট তোমাকে বাইরে বের করে আনতে পারবে না। বাইরে থেকে যতই স্পিড বাড়ুক, লোকালি আলোর বেগ কখনো অতিক্রম করা যায় না। পদার্থবিজ্ঞান তার নিয়মই মানে। সিঙ্গুলারিটির একেবারে কাছে গিয়ে আমাদের তত্ত্ব আর নির্ভরযোগ্য নয়।
যেমন গায়া BH1, গায়া BH2, গায়া BH3। এরা আমাদের থেকে মাত্র কয়েক হাজার আলোকবর্ষ দূরে। গায়া BH1 আর গায়া BH2 এই দুটো এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে কাছের স্টেলার ম্যাস ব্ল্যাক হোল। এই দুটোর মধ্যে গায়া BH1 আমাদের থেকে মাত্র 1,23,000 আলোকবর্ষ দূরে, আর গায়া BH2 প্রায় 38 আলোকবর্ষ দূরে। এদের ভর সূর্যের 9 থেকে 10 গুণ। এত কাছে হওয়া সত্ত্বেও এরা কোনো এক্স রে বিকিরণ করে না, কারণ এরা নিজের চারপাশে কোনো গ্যাসের ডিস্ক তৈরি করেনি। আর গায়া BH3 হলো আমাদের গ্যালাক্সিতে সবচেয়ে বড় স্টেলার ম্যাস ব্ল্যাক হোল। এর ভর সূর্যের 33 গুণ। মৃত তারা থেকে তৈরি হয়, সূর্যের 5 থেকে 100 গুণ ভর। মিল্কি ওয়েতে এরাই বেশি। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির কেন্দ্রে থাকে, সূর্যের লাখ থেকে বিলিয়ন গুণ ভর, যেমন স্যাজিটেরিয়াস A। ইন্টারমিডিয়েট ম্যাস ব্ল্যাক হোল, এটার ভর সূর্যের 1000 থেকে লাখ গুণ। এর অস্তিত্ব প্রমাণ করা এখনো খুব কঠিন। সংক্ষেপে বলে স্টেলার ম্যাস ব্ল্যাক হোল মৃত বড় নক্ষত্র ভেঙে তৈরি হয়, ভর কয়েক থেকে কয়েক 10 সূর্যের ভরের মতো। আর সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির কেন্দ্রে থাকে, ভর লক্ষ থেকে কোটি গুণ বেশি হতে পারে। সুপারম্যাসিভের ইভেন্ট হরাইজন অনেক বড় বলে সেখানে টাইডাল ফোর্স তুলনামূলকভাবে কম, তাই ইভেন্ট হরাইজন পার হওয়ার পরিবর্তে টের নাও পেতে পারো। স্টেলার মাসে বরং কাছাকাছি এলাকায় টান খুব বেশি, ফলে স্প্যাগেটিফিকেশনের ঝুঁকি অনেক বেশি। নাম ছাড়া মূল পার্থক্যটা হলো আকার, ভর, উৎপত্তি আর আশেপাশের টাইডাল ফোর্স বড় হওয়া। এসব তত্ত্ব আছে। ব্ল্যাক হোলের প্রাইমর্ডিয়াল ধরনের আইডিয়া এখনো হাইপোথেটিক্যাল। স্পষ্ট হলো স্টেলার মাস ব্ল্যাক হোল একটা নক্ষত্র থেকে আসে, আর সুপার ম্যাসিভগুলো গ্যালাক্সির সঙ্গে সঙ্গে বড় হয়েছে বলে মনে করা হয়। নিউট্রন স্টার মার্জার ওই গ্র্যাভিটেশনাল ওয়েভ দেয়, কিন্তু সরাসরি ব্ল্যাক হোল বানায় না। হ্যাঁ, নীতিগতভাবে সম্ভব, কিন্তু বাস্তবে এটা খুবই ধীর ও জটিল প্রক্রিয়া। গ্যাস, ধূলিকণা, নক্ষত্র বা অন্য ব্ল্যাক হোল গ্রাস করে ওটা বড় হতে পারে, কিন্তু শুধু নিউট্রন স্টার জুড়লেই সুপারম্যাসিভ, এই ধারণা সঠিক নয়। সাধারণত গ্যাস ধূলির অ্যাক্রিশন, গ্যালাক্সির মার্জার আর দীর্ঘ সময় এসবই আসল। ঠিক কোনো স্টেলার মাস ব্ল্যাক হোল পর্যাপ্ত পদার্থ গ্রাস করতে করতে বিশাল সময় নিয়ে একদিন সুপারম্যাসিভ রেঞ্জে পৌঁছাতে পারে, কিন্তু সেটা কার্যত কানেক্টস দ্য নিউট্রন স্টার্স টাইপের কোনো শর্টকাট নয়। বিজ্ঞানীরা বলেন এটা তৃতীয় ধরন। এই তিনটাই মূল ভাগ। ভাগটা আসলে করা হয় ভর অনুযায়ী, আর কিভাবে তৈরি হয় সেটা দেখে। স্টেলার ম্যাস ব্ল্যাক হোল এগুলো তৈরি হয় একটা বড় তারা মারা গেলে, সূর্যের 5 থেকে 100 গুণ ভরের মধ্যে হয়। মিল্কি ওয়েতে এদের সংখ্যা সবচেয়ে বেশি। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির কেন্দ্রে থাকে, সূর্যের লাখ থেকে বিলিয়ন গুণ ভর হয় এদের। কিভাবে এত বড় হয় সেটা এখনো পুরোপুরি পরিষ্কার না। ইন্টারমিডিয়েট ম্যাস ব্ল্যাক হোল, এটার ভর সূর্যের 100 থেকে 1 লাখ গুণের মাঝামাঝি। এই রেঞ্জের ব্ল্যাক হোল খুব কম পাওয়া যায়, তাই এখনো সবচেয়ে রহস্যময়। মূলত ভরের এই তিনটা আলাদা স্কেল দেখেই বিজ্ঞানীরা তিনটা ভাগ করেছে। কিন্তু এখানে প্রশ্ন আসে যে ব্ল্যাক হোল তৈরি হওয়ার সময় যে পরিমাণ সময়ের প্রয়োজন, সেই পরিমাণ সময় অর্থাৎ 13.9 বিলিয়ন ইয়ার্স এর মধ্যে এই জাতীয় ব্ল্যাক হোলের জন্ম হওয়াটা পদার্থবিজ্ঞানের যে ধারণা সেটার বাইরে। এর পিছনে রহস্যটা কি আসলে? সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যেমন আমাদের স্যাজিটেরিয়াস A, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এত দ্রুত বড় হয়ে ওঠার রহস্যটা এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিগ ব্যাং এর মাত্র 450 মিলিয়ন বছরের মধ্যেই কিছু গ্যালাক্সির কেন্দ্রে আমরা সূর্যের বিলিয়ন গুণ ভরের ব্ল্যাক হোল দেখতে পেয়েছি। কিন্তু সাধারণ নিয়মে এত অল্প সময়ে এত বড় ব্ল্যাক হোল তৈরি হওয়া উচিত না, কারণ একটা ব্ল্যাক হোল যত খাবে ততই আলোকিত হয়ে যায়, আর এই আলোর চাপ একটা সীমা তৈরি করে, যাকে বলা হয় এডিংটন লিমিট। এই সীমা মেনে খেলে এত তাড়াতাড়ি এত বড় হওয়া যুক্তিতে আসে না। এখন কোনটা আসল বা সব মিলেমিশে কাজ করে কিনা এটা এখনো খোলামেলা প্রশ্ন, সক্রিয় গবেষণা চলছে। আর এডিংটন লিমিট মানে ওই সীমার কাছাকাছি অ্যাক্রিশন করে বড় হওয়া, মানে ব্ল্যাক হোলের খাওয়ার হারেও একটা ফিজিক্স লিমিট থাকে যার ওপর নরমালি আরো বেশি ম্যাটার পড়তে চায় না। তাই দারুণ বড় হওয়ার জন্য গ্যালাকটিক স্কেল, পরিবেশ, গ্যাসের যোগান আর দীর্ঘ সময় খুবই জরুরি। এডিংটন লিমিটের চেয়েও অনেক বেশি হারে গ্যাস গিলে ফেলেছে।
সাধারণত বিজ্ঞানীরা মনে করতেন এটা সম্ভব না, কিন্তু সিমুলেশনে দেখা গেছে যে খুব ঘন গ্যাসের মেঘের ভিতরে ব্ল্যাক হোল অনেক বেশি হারে খেতে পারে। আর দ্বিতীয় ধারণাটা হলো ব্ল্যাক হোলটা শুরুতেই ছোট ছিল না, বরং প্রথমেই খুব বড় আকারে জন্ম নিয়েছিল, যেটাকে বলা হয় ডাইরেক্ট কোল্যাপস ব্ল্যাক হোল। এতে বিশাল গ্যাসের মেঘ সরাসরি ব্ল্যাক হোলে পরিণত হয়, তারা হয় না। কোনটা বেশি সত্যি এটা এখনো বিতর্ক। ইকুয়েশন ডিস্ক হলো ব্ল্যাক হোলের চারপাশে একটা চাকতির মতো গ্যাস আর ধুলোর ঘূর্ণায়মান স্তর। যখন কোনো তারা বা গ্যাস ব্ল্যাক হোলের কাছে আসে, তার মাধ্যাকর্ষণে পড়তে পড়তে এই ডিস্ক তৈরি হয়। এই ডিস্কের গ্যাসগুলো ব্ল্যাক হোলের খুব কাছে চলে এলে যে লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যায়। এই গরম গ্যাস থেকেই প্রচুর আলো, এক্স রে আর অন্যান্য বিকিরণ বের হয়। এই এক্রিশন ডিস্কই আসলে ব্ল্যাক হোলকে দেখতে সাহায্য করে, কারণ ব্ল্যাক হোল নিজে আলো শোষণ করে, কিন্তু তার চারপাশের এই ডিস্ক থেকেই আমরা আলো পাই। কোয়াসার্স বিষয়টা কি? স্যার হলো ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল বস্তু। এটা আসলে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যেটা খুব দ্রুত আর প্রচুর গ্যাস গিলে ফেলছে। যখন ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্ক অত্যধিক গরম হয়, তখন সেখান থেকে প্রচণ্ড পরিমাণ আলো, এক্স রে আর অন্যান্য বিকিরণ বের হয়। এতটাই উজ্জ্বল যে একটা কোয়াসার একা একা অনেকগুলো গ্যালাক্সির সমান আলো ছড়াতে পারে। সহজ কথায়, কোয়াসার ইকুয়ালস লোভি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার অ্যাক্রিশন ডিস্ক প্রচণ্ড সক্রিয়। প্রথম দিকের মহাবিশ্বে কোয়াসারগুলো অনেক বেশি দেখা যেত, কারণ তখন অনেক বেশি গ্যাস ছিল। বর্তমানে বেশিরভাগ কোয়াসারই নিষ্ক্রিয় হয়ে গেছে। এটা আসলে ব্ল্যাক হোলের ভেতর থেকে বের হচ্ছে না। ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজনের ঠিক বাইরে যে গ্যাসের ডিস্ক ঘুরছে, সেখান থেকেই আলো বের হচ্ছে। ব্ল্যাক হোল প্রচণ্ড গরম হয়ে আলো ছাড়ছে। এই আলোটাই আমরা কোয়াসার হিসেবে দেখতে পাই। ইভেন্ট হরাইজনের বাইরে যে গ্যাসগুলো ঘুরছে, যেখানে গ্যাসের ডিস্ক ঘুরছে, যে গ্যাসগুলো এখনো হরাইজনের বাইরে আছে, সেগুলো প্রচণ্ড গরম হয়ে আলো ছাড়ছে। দুটো কারণে। প্রথমত, যে গ্যাসগুলো খুব জোরে ঘুরছে তার অনেকটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ার আগেই গরম হয়ে বেরিয়ে যায়। এটা স্রোতের মতো দুই দিকে ছিটকে বের হয়, একদম জেটের মতো। দ্বিতীয়ত, যে গ্যাসটা ব্ল্যাক হোলের খুব কাছে চলে যায়, তার মধ্যে একটা অংশ সত্যিই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যায়, আর বাকিটা ম্যাগনেটিক ফিল্ডের জোরে ছিটকে দুই পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত ছুটে যায়। এই জেটগুলো কখনো কখনো লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরেও চলে যায়। সহজ কথায়, সব গ্যাস ব্ল্যাক হোলের মধ্যে ঢোকে না, অনেকটা আগেই ছিটকে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়ার পিছনের মূল শক্তিটা কি তার স্পিনিং থেকে আসছে? হ্যাঁ, ঠিক ধরেছ। এই জেট বেরিয়ে যাওয়ার মূল শক্তির বড় অংশ আসে ব্ল্যাক হোলের স্পিন থেকে। এটাকে বলা হয় ব্ল্যানফোর্ড-স্নাইজেক প্রসেস। ঘূর্ণায়মান ব্ল্যাক হোল তার চারপাশের ম্যাগনেটিক ফিল্ডকে পেঁচিয়ে দেয়। এই পেঁচানোর ফলে যে বিশাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তৈরি হয়, সেটাই পার্টিকেলগুলোকে প্রায় আলোর গতিতে দুই দিকে ছুড়ে দেয়। অ্যাক্রেশন ডিস্ক থেকেও এনার্জি আসে, কিন্তু সবচেয়ে শক্তিশালী জেটগুলোর জন্য ব্ল্যাক হোলের স্পিনটাই মূল চালিকা শক্তি। যখন ব্ল্যাক হোল ঘোরে, তার চারপাশের স্পেস টাইমও ঘুরতে থাকে। একে বলে ফ্রেম ড্র্যাগিং। এই ঘূর্ণনের সাথে ব্ল্যাক হোলের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড জড়িয়ে যায়, ফলে যেন একটা বিশাল ইলেকট্রিক জেনারেটরের মতো কাজ করে। এই প্রক্রিয়ায় প্রচুর এনার্জি বের হয়, যা চার্জড পার্টিকেলগুলোকে প্রায় আলোর গতিতে দুই দিকে ছুড়ে দেয়। এই জেটগুলো এত শক্তিশালী যে কয়েক লক্ষ্যকে প্রভাবিত করে। আরও সহজ করে বলি, ব্ল্যাক হোলটা যখন নিজের অক্ষে খুব জোরে ঘোরে, তখন সে তার চারপাশের ম্যাগনেটিক লাইনগুলোকে জড়িয়ে ফেলে। মনে করো দড়ি পেঁচিয়ে যাওয়ার মতো। এই পেঁচানো অবস্থায় প্রচণ্ড ইলেকট্রোম্যাগনেটিক শক্তি তৈরি হয়। এই শক্তি প্লাজমা আর চার্জ কণাগুলোকে দুই দিকে ছুড়ে দেয়, একদম আলোর গতির কাছাকাছি। জেটের শক্তির উৎস অ্যাকচুয়ালি সেখানে কোনো তাপমাত্রা নেই, কারণ তাপমাত্রা মানেই কণার গতি, আর ইভেন্ট হরাইজনের ভিতরে সবকিছু শুধু একদিকে পড়তে থাকে। কোনো কণা সেখানে ঘুরে বেড়াতে পারে না বা কোনো প্রক্রিয়াই ঘটতে পারে না। তাই ব্ল্যাক হোলের ভিতরে হিট বলে আসলে কিছু নেই। ইভেন্ট হরাইজনের ভিতরের দিকে যাওয়ার উপায় থাকে না, আলোও সেখানে আটকে যায়। সেখানে কোনো আলো নেই, কোনো তাপমাত্রা নেই, কোনো প্রক্রিয়াই নেই। এখনো আলো দেখতে পাবে অন্তত কিছুক্ষণ,
কিন্তু আর কোনো আলো বা তথ্য বাইরে পাঠানো যাবে না। সেটা তুমি কিছুক্ষণের জন্য বলছো, কিন্তু জি, সেই শুনছি। কিছুক্ষণের কোনো মাপকাঠি নাই। মানে পদার্থবিজ্ঞান এখনো বলতে পারে না কতক্ষণ পর্যন্ত এক লাইট। সেকেন্ড দেখে নি। উত্তর হলো সে আলোকে এখনো আলো হিসেবেই দেখবে। দেখে নি ঠিকই। বর্তমান পদার্থবিজ্ঞান কোনো নির্দিষ্ট কিছুক্ষণ সীমা বলে না। যতক্ষণ তোমার চোখে ফোটন পৌঁছাবে ততক্ষণ তুমি আলো দেখবে। ইভেন্ট হরাইজন পার করার পর একটা ফিক্সড সময়ে আলো হারিয়ে যাবে এমন কোনো কথা নেই। সিঙ্গুলারিটির খুব কাছে কি ঘটবে সেখানে আমাদের বর্তমান তত্ত্ব পুরোপুরি নির্ভরযোগ্য নয়। আপাতত বলা যায় ফোটন যতক্ষণ পৌঁছায় ততক্ষণ আলো দেখা যাবে। আমরা এখন ব্ল্যাক হোল থেকে একটু ঘুরে যাব, ঘুরে যে পদার্থবিজ্ঞানের যে ইনফরমেশন থিওরি, এটা নিয়ে কথা বলবো। আমি প্রথমে জানতে চাচ্ছি ইনফরমেশন থিওরি বিষয়টা পদার্থবিজ্ঞানে প্রথম কখন আবির্ভূত হয়, এবং এটা কি ক্লাসিক্যাল ফিজিক্সের একটা পার্ট নাকি কোয়ান্টাম ফিজিক্সের একটা অংশ? সংক্ষেপে ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরি ক্লড শ্যাননের 1948 সালে আসে। পরে কোয়ান্টাম ও ব্ল্যাক হোল প্রসঙ্গে ব্যবহার শুরু হয়। কিছু গবেষক মনে করেন ইনফরমেশন ফিজিক্সের কেন্দ্রীয় উপাদান, কণাগুলো নয়। ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরি শুরু 1908 সালে। পরে 70-এর দশকের শুরুতে কোয়ান্টাম ইনফরমেশন থিওরির ভিত্তি গড়ে উঠতে শুরু করে। হকিং এর প্যারাডক্স সেটাকে কেন্দ্রে নিয়ে আসে, কারণ ব্ল্যাক হোল ইনফরমেশন হারালে কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক নীতির চ্যালেঞ্জের মুখে পড়ে। কিন্তু থিওরি নিজে প্রথম এটা আনেনি। মৌলিক উপাদান হিসেবে ইউনিভার্সে সাব অ্যাটমিক পার্টিকেল নয়, বরং ইনফরমেশনকেই মৌলিক ধরা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। মহাবিশ্বের মৌলিক বিল্ডিং ব্লক ইনফরমেশন, এটা কোনো একক স্বীকৃত পদার্থবিজ্ঞানের তত্ত্ব নয়, বরং তাত্ত্বিক ও দার্শনিক ধারার কাজ। সবচেয়ে বেশি যার নাম আসে জন আর্চিবাল্ড হুইলার 1961 সালের দিকে তার ইট ফ্রম বিট ধারণা। পরে হকিং, সাস্কিন্ড, মালদাসেনা ও অন্যরা নানাভাবে এই ধারণাটি এগিয়ে নিয়েছেন, তবে এটা এখনো সর্বসম্মত প্রমাণিত তত্ত্ব নয়। আপনি মূলত যে দুটি বৈজ্ঞানিক সূত্রের কথা বলছেন, পদার্থবিজ্ঞানের ভাষায় সেগুলাকে বলা হয় হলোগ্রাফিক প্রিন্সিপল। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা ত্রিমাত্রিক মহাবিশ্বের সীমানার দ্বিমাত্রিক সারফেসে সমস্ত তথ্য বা ইনফরমেশন জমা থাকে। কোয়ান্টাম ডিটারমিনিজম, নো হাইডিং থিওরেম, মহাবিশ্ব থেকে কোনো তথ্য বা ইনফরমেশন কখনো চিরতরে ধ্বংস বা নষ্ট হয়ে যায় না। ইনফরমেশন ইজ নেভার লস্ট। এখন প্রশ্ন হলো, এই তত্ত্বগুলো কি মানুষের পুনর্বার জন্ম বা রিবার্থকে সমর্থন করে যদি সেই ইনফরমেশন আবার পাওয়া যায়? তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং দর্শনের আলোতে এর উত্তরটি অত্যন্ত চমৎকার এবং রোমাঞ্চকর। ইনফরমেশন যদি নষ্ট না হয়, তবে মানুষের আমি সত্তাটি কোথায় যায়? কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আপনি যখন একটি বই পুড়িয়ে ছাই করে ফেলবেন, বাহ্যিকভাবে মনে হবে বইটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাত্ত্বিকভাবে ওই আগুনের উত্তাপ, ধোঁয়া এবং ছাইয়ের কণাগুলোর বিন্যাসের ভেতর বইটির প্রতিটি অক্ষরের তথ্য আণবিক স্তরে সংরক্ষিত থাকে। যদি আমাদের কাছে এমন কোনো সুপার কম্পিউটার থাকে যা মহাবিশ্বের প্রতিটি কণার গতিবিধি ট্র্যাক করতে পারে, তবে ওই ছাই থেকে হুবহু বইটি আবার পুনর্নির্মাণ করা সম্ভব। মানুষের ক্ষেত্রেও বিষয়টি খাটে। আপনার চিন্তা, আপনার স্মৃতি, আপনার ডিএনএ এবং আপনার শরীরের প্রতিটি পরমাণুর বিন্যাস আসলে এক একটি কোয়ান্টাম ইনফরমেশন। আপনার মৃত্যুর পর আপনার শরীর মাটিতে মিশে যাক বা পুড়ে ছাই হোক, পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী আপনার অস্তিত্বের সেই মৌলিক তথ্যগুলো, ইনফরমেশন, মহাবিশ্ব থেকে হাওয়া হয়ে যায় না। সেগুলো মহাবিশ্বের মহাজাগতিক ক্যানভাসে বা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের দ্বিমাত্রিক পৃষ্ঠে এনকোড বা সংরক্ষিত অবস্থায় থেকে যায়। 2. রিবার্থ বা পুনর্জন্মের তাত্ত্বিক সম্ভাবনা। যদি মহাবিশ্বে আপনার সমস্ত ইনফরমেশন বা ডাটা জমা থাকে, তবে তাত্ত্বিকভাবে দুটি উপায়ে একটি মানুষের পুনরুত্থান বা রিবার্থের কথা ভাবা যায়। দ্য টেকনিক্যাল রিবার্থ, ভবিষ্যতে বা মহাবিশ্বের কোনো এক প্রান্তে যদি এমন কোনো উন্নত প্রযুক্তি বা প্রাকৃতিক মেকানিজম তৈরি হয় যা ইভেন্ট হরাইজন বা মহাজাগতিক সারফেস থেকে আপনার সেই সুনির্দিষ্ট তথ্যের বিন্যাসকে, ইনফরমেশন প্যাটার্ন, আবার উদ্ধার করতে পারে, তবে তাত্ত্বিকভাবে আপনার শরীর, মস্তিষ্ক এবং হুবহু স্মৃতিসহ আপনাকে পুনর্নির্মাণ, রিকনস্ট্রাক্ট করা সম্ভব। সহজ কথায়, আপনার ডাটা যেহেতু ক্লাউডে ব্যাকআপ নেওয়া আছে,
তাই সঠিক হার্ডওয়্যার পেলে সেই ডাটা ডাউনলোড করে আপনাকে আবার রিবুট বা পুনর্জীবিত করা অসম্ভব নয়। পয়েন্টকেয়ার রিকারেন্স থিওরেম। পয়েন্টকেয়ার রিকারেন্স থিওরেম পদার্থবিজ্ঞানের এই তত্ত্বটি বলে, একটি নির্দিষ্ট এবং সসীম মহাবিশ্বে যদি অসীম সময় দেওয়া হয়, তবে কণাগুলো এলোমেলোভাবে ঘুরতে ঘুরতে একসময় ঠিক আগের অবস্থানে ফিরে আসবেই। অর্থাৎ কোটি কোটি বা ট্রিলিয়ন বছর পর মহাবিশ্বের পরমাণুগুলো আবার ঠিক সেই বিন্যাসে এসে দাঁড়াবে, যেভাবে বিন্যস্ত হয়ে আজ আপনি এই লেখাটি পড়ছেন। এটিও এক ধরনের প্রাকৃতিক পুনর্জন্ম, যেখানে আপনার ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে আবার বাস্তবে রূপ নেয়। কিন্তু এখানে একটা বড় টুইস্ট বা বৈজ্ঞানিক বাধা আছে। তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও বাস্তবে একে হুবহু ধর্মীয় পুনর্জন্ম বা রিবার্থ বলা যাবে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা দ্বিমত পোষণ করেন। কারণ দ্য কপি প্রবলেম, অনুলিপি সংকট, কোয়ান্টাম মেকানিক্সে নো ক্লোনিং থিওরেম নামে একটি আইন আছে। এটি বলে কোনো কোয়ান্টাম স্টেটের নিখুঁত কপি বা ক্লোন তৈরি করা অসম্ভব। যদি আপনার তথ্য থেকে কোটি বছর পর আরেকটি মানুষ তৈরি করাও হয়, সে কি আসলেই আপনি হবেন, নাকি আপনার মতো দেখতে এবং একই স্মৃতির অধিকারী সম্পূর্ণ নতুন আরেকজন মানুষ হবে? তথ্যের বিক্ষিপ্ততা, এন্ট্যাঙ্গলমেন্ট এবং স্ক্র্যাম্বলিং। ব্ল্যাক হোলের সারফেসে বা মহাবিশ্বে তথ্যগুলো অক্ষত থাকে ঠিকই, কিন্তু সেগুলো চরমভাবে স্ক্র্যাম্বলড বা ওলটপালট হয়ে যায়। যেমন ধরুন, একটা আস্ত প্রাসাদ ভেঙে ধূলিসাৎ করে দিলে তার ইট পাথরগুলো মহাবিশ্বে ছড়িয়ে থাকে, কিন্তু সেই ধুলোবালি থেকে আবার হুবহু একই প্রাসাদ জোড়া লাগানো মহাজাগতিকভাবে চরম কঠিন ও জটিল একটি প্রক্রিয়া। আধুনিক পদার্থবিজ্ঞানের লেনার্ড সাসকিন্ড, লেনার্ড সাসকাইন্ড বা স্টিফেন হকিংয়ের স্টিফেন হকিং ইনফরমেশন প্যারাডক্সের তত্ত্বগুলো এটাই প্রমাণ করে যে আমরা যা কিছু দেখি বা অনুভব করি তার চেয়ে তথ্যের বা ইনফরমেশনের স্থায়িত্ব অনেক বেশি। পদার্থবিজ্ঞানের ভাষায় ইনফরমেশন হলো কোনো একটি সিস্টেমের ভেতরের প্রতিটি মৌলিক উপাদান, কোয়ার্ক, ইলেকট্রন বা পরমাণু ঠিক কী অবস্থায় এবং কী বিন্যাসে রয়েছে তার সম্পূর্ণ ও নিখুঁত বিবরণ। সহজ কথায়, একটি সিস্টেমকে একদম মাইক্রোস্কোপিক, পরমাণু বা আণবিক স্তরে পুরোপুরি বর্ণনা করতে যতটুকু ডাটা প্রয়োজন, সেটাই ওই সিস্টেমের ইনফরমেশন। কণাগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য, কোয়ান্টাম স্টেট, কোনো একটি বস্তুর ভেতরের প্রতিটি মৌলিক কণা কোথায় অবস্থান করছে, তাদের গতিবেগ বা শক্তি কত, তাদের চার্জ, ভর এবং কোয়ান্টাম স্পিন কেমন, এই সবকটি ভৌত ধ্রুবক ও মান মিলে তৈরি হয় একটি সিস্টেমের মৌলিক তথ্য। 2. কণাগুলোর সুনির্দিষ্ট বিন্যাস, কনফিগারেশন, প্যাটার্ন। প্রকৃতিতে মৌলিক উপাদানগুলো একই হওয়া সত্ত্বেও কেন এক বস্তু অন্য বস্তু থেকে আলাদা হয়? কারণ তাদের কণাগুলোর সাজানোর ধরন বা বিন্যাস আলাদা। যেমন কয়লা এবং হীরা দুটোই বিশুদ্ধ কার্বন পরমাণু দিয়ে তৈরি, কিন্তু তাদের পরমাণুর সাজানোর ইনফরমেশন বা বিন্যাস আলাদা বলেই একটি কয়লা এবং অন্যটি হীরা। একটি বস্তু বা কণা সমষ্টির কোটি কোটি উপায়ে সাজানোর সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন পার হন এবং কোনোভাবে অভিকর্ষজ জোয়ার ভাটার বল বা স্প্যাগেটিফিকেশন থেকে বেঁচে সচেতন থাকেন, তবে আপনি অবশ্যই আলো দেখতে পাবেন। চলুন গ্রক কেন ভুল বলেছে এবং বাস্তবে ফিজিক্স কি বলে তা খুব সহজে ও স্পষ্ট করে বুঝে নেওয়া যাক। গ্রক কেন ভুল বলেছিল? গ্রকের ভুল ধারণা। গ্রক বলেছিল সবকিছু একদিকেই সিঙ্গুলারিটির দিকে ছুটছে, তাই আলো বিচ্ছুরিত স্ক্যাটার্ড হয়ে আপনার চোখে আসতে পারবে না। এই যুক্তিতে গলদ হলো আলোর গতি বা ফোটনের গতি আপনার চেয়ে সবসময় বেশি। আপনি এবং আলো উভয়ই গতিশীল। ইভেন্ট হরাইজন পার হওয়ার পর আপনি বা আপনার যে কোনো বস্তু আলোর চেয়ে কম গতিতেই সিঙ্গুলারিটি দিকে পতনশীল থাকবেন। কিন্তু আলো সবসময় আলোর গতিতেই ছুটবে। আপনার চোখের সাথে আলোর ইন্টারেকশন, আপনার মাথার ওপরের দিকে বা আশপাশ থেকে যে ফোটনগুলো আলো ভেতরে প্রবেশ করছে, সেগুলোর গতি আপনার পতনের গতির চেয়ে বেশি। ফলে সেই ফোটনগুলো আপনার পেছনে ধরে ফেলবে এবং আপনার চোখের রেটিনায় এসে আঘাত করবে। চোখের রেটিনায় ফোটন আঘাত করলেই আপনি আলো দেখতে পাবেন। ইভেন্ট হরাইজন পার হলে আপনি যা যা দেখতে পাবেন। আপনি যখন ইভেন্ট হরাইজন পার হবেন, তখন আপনার কাছে কোনো বিশেষ ঘন্টা বাজবে না বা কোনো দেওয়াল ঠেকবে না।
মহাকাশচারী হিসেবে স্থান কাল আপনার জন্য নিরবচ্ছিন্ন মনে হবে। ব্ল্যাক হোলের বাইরের মহাবিশ্ব থেকে যে আলো প্রতিনিয়ত ব্ল্যাক হোলের দিকে ধেয়ে আসছে, সেগুলো ইভেন্ট হরাইজন পার হয়ে আপনার চোখে আসবে। আপনি বাইরের মহাবিশ্বকে দেখতে পাবেন, যদিও অতি তীব্র গ্র্যাভিটেশনাল ব্লু শিফটের কারণে বাইরের আলো অনেক বেশি উজ্জ্বল ও বিকৃত দেখাবে। 2. আপনার হাতের টর্চের আলো। আপনি যদি নিজের দিকে একটি টর্চ মারেন, তবে নিজের হাত বা শরীরও দেখতে পাবেন, কারণ টর্চ থেকে নির্গত আলো সিঙ্গুলারিটির দিকেই যাবে, কিন্তু তা আপনার হাতের চেয়ে দ্রুত গতিতে গিয়ে হাতের ওপর প্রতিফলিত হয়ে আপনার চোখে আসবে। কখন আপনি আলো দেখতে পাবেন না? একমাত্র ব্যতিক্রম, আপনি কেবল একটি নির্দিষ্ট দিক থেকে আসা আলো দেখতে পাবেন না, তা হলো আপনার একদম নিচের দিক বা ব্ল্যাক হোলের কেন্দ্র, সিঙ্গুলারিটির দিক থেকে। কারণ সিঙ্গুলারিটির দিক থেকে কোনো আলো ওপরের দিকে আসতে পারে না। তাহলে